হ্যালো বাচ্চো, আজ তোমার জন্য নিয়ে আসছি এবিটি টেস্ট পেপারে তার 10 নম্বর পেজ অর্থাৎ এসসি 119 তার ফিজিক্সের পেজের সলিউশন। আর আজও আমরা এর লং প্রশ্ন এবং শর্ট প্রশ্ন প্রত্যেকটাই তোমাদের সঙ্গে একদম ডিটেলসে সলিউশন করবো। এর খুব ভালো একটা পেজ রয়েছে এসসি 119-এর পেজ, 10 নম্বর পেজটা। আর আমরা অলরেডি এর আগে 9টা পেজে সলিউশন করে ফেলেছি তোমাদের জন্য। তো অবশ্যই সে সমস্ত ভিডিওর প্লেলিস্ট দেখে তোমরা তার সে সমস্ত ক্লাসগুলো করে নিও আর বারবার অবশ্যই ওগুলো প্র্যাকটিস করতে থাকো। এইচএস এক্সাম এবং আপকামিং তোমাদের বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামের জন্য কিন্তু এই ধরনের প্রিপারেশন তোমাদের প্রচুর হেল্প করবে। আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এবং তোমাদের প্রত্যেকটা বন্ধুর সঙ্গে সমস্ত জায়গাতে শেয়ার করো। তো চলো শুরু করি। দেখতে পাচ্ছ যে নিয়ে আসছি ফিজিক্সের 10 নম্বর পেজের সলিউশন। আর প্রথমে আগে আবারও সেই এমসিকিউ থেকে স্টার্ট করব। আর এমসিকিউ রয়েছে এই পেজের, তোমরা পাবে এটা এসসি 122 পেজে। সেখান থেকে এমসিকিউটা স্টার্ট হচ্ছে। বিভাগ খ পার্ট বি 18 নম্বরের গ্রুপ, তার সলিউশন স্টার্ট করি। তার সেকশন 1-এ দেখো একদম প্রথম একের দাগে যে প্রশ্নটা রয়েছে, একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে কি হবে। আচ্ছা দেখো, আমরা বরাবর জানি আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে সেই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা থাকলে তখন তার টর্কের রাশিমালা করতাম, মানে টর্ক তো কাজ করবেই, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রে রাখলে ব্যাপার কি হবে, এখানে টর্ক তো কাজ করবে, তার সঙ্গে সঙ্গে একটা রেজাল্টেন্ট ফোর্সও কাজ করবে ওর উপর। তো অপশানগুলো দেখি। প্রথম রয়েছে দ্বিমেরুতে লব্ধি বলের মান শূন্য হবে না, বল শূন্য হবে না। আর দ্বিমেরুতে লব্ধির টর্কের মান শূন্য না, টর্কও শূন্য হবে না। লব্ধি বল টর্ক উভয়েরই মান শূন্য হবে না, দুটো শূন্য কোনোটাই শূন্য হবে না। তাহলে এখানে অপশানগুলো নিয়ে কোনোটাই নেওয়া হবে, কারণ অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট একটা ফোর্সও থাকবে প্লাস টর্ক তো আছেই। হ্যাঁ, তো কোনোটাই নেওয়া হবে এটা। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 2, একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হলে ইর সঙ্গে আর এর সম্পর্ক কী হবে। দেখো এটা আমরা জানি যে এটা হচ্ছে সেই ফর্মুলা ছিল দুটো অবস্থানের জন্য, একটা ছিল সে অক্ষের উপর অবস্থান, একটা ছিল লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থান। দুটো কেসের ক্ষেত্রে এই সমীকরণ এভাবে আসতো, ই সমান আসতো, একটা আসতো এটা প্রপোর্শনাল, সামনে কিছু কনস্ট্যান্ট থাকতো, প্রপোর্শনাল টু 2p/r³ একটা হতো, আর একটা ছিল ই সমান p/r³। মানে মেন দেখো দুটোতেই কিন্তু r³ সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে সম্পর্কের। এগুলো এই প্রমাণগুলো হচ্ছে লং প্রশ্নে পড়ে। হ্যাঁ, তার এমসিকিউ দিয়েছে এখানে। সো কিউবে দেখো বিতে রয়েছে ই প্রপোর্শনাল টু 1/r³, এটা হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো 3-এর দাগের প্রশ্ন, দুটি রোধের শ্রেণীতে তুল্য রোধ এস সমান্তরালে এ পি। আচ্ছা, তুল্য রোধরা শ্রেণী হলে এস আর প্যারালাল হলে পি, ঠিক আছে। যদি এস সমান এন পি হয় তাহলে এন এর মান কত হবে। ওকে, ওদের মধ্যে সম্পর্ক দেখো। এর সলিউশন খুব সহজে পারবে। একটা শুধু বিষয় করে নাও, আমি আগে ধরে নিই, ধরো আমি দুটো যে রোধের উপর কাজ করছি, মানে যাদের তুল্য করবো আর কি, একবার শ্রেণী একবার সমান্তরাল। ধরো একটা রোধ 2 ওহম আর একটা রোধও 2 ওহম, দুটাই 2 ওহম। তাহলে যদি 2 ধরে নিই আমি, তাহলে তাদের শ্রেণীতে করলে কী হবে, শ্রেণী হলে যোগ হয়ে যেত তখন আমি এস এর মান পেতাম 2 × 4 ওহম, অসুবিধা নেই। আর যদি সমান্তরাল করতাম একে, সমান্তরাল করলে সেই হাফ হাফ করে আসে, মানে 1 হতো, তখন অ্যাকচুয়ালি পির মান পাচ্ছি আমি 1 ওহম। তাহলে আমাদের সম্পর্ক কী হবে দেখো, এস সমান আসবে সামথিং 4 × p, এর সঙ্গে 4 দিয়ে গুণ করলে তাহলে এস সঙ্গে সমান হচ্ছে, তাহলে মাঝখানে একটা 4 আসছে। সো ডেফিনেটলি এন এর মান নিশ্চয়ই 4 হতে হবে। সো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, এটা আমি 2 ধরে করেছি, তোমরা চাইলে অন্য কিছু উদাহরণ ধরতে পারো, দুটো সেম ধরলে হিসাব করতে সুবিধা হয়, তাই ধরেছি এখানে, কোনো অসুবিধা নেই। এমসিকিউর জন্য এই ধরনের শর্টকাট টেকনিক অবশ্যই লাগানো যেতে পারে। 4 নম্বর রয়েছে, কোনো স্থানের ভূচৌম্বক প্রাবল্য 60 অ্যাম্পিয়ার/মিটার এবং অনুভূমিক উপাংশ 30 অ্যাম্পিয়ার/মিটার হলে ওই স্থানের বিনতি কোণ কত হবে, থিটার মানটা বের করতে হবে। আচ্ছা, ভূচৌম্বক প্রাবল্য মানে অ্যাকচুয়ালি বীর মান দেওয়া আছে ওটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বীর মান দেওয়া আছে 60, আর অনুভূমিক উপাংশ দেওয়া আছে মানে হরাইজন্টাল, মানে বিএইচের মানটা এইটা। হ্যাঁ, তো দেখো এখানে বীর মান হচ্ছে তোমার 60 আর বিএইচের মানটা হচ্ছে 30। তো সম্পর্ক দেখো, আমাকে থিটা মান করতে বলছে, আমরা সেই বিএইচের ফর্মুলা জানি, অনুভূমিক উপাংশ বিএইচ সমান হয় বি কস থিটা। এই ফর্মুলা বসালে তাহলে কস থিটা সমান কি আসবে, কস থিটা সমান আসবে BH/B।
মান বসাও। BH এর মান হচ্ছে 30 আর বির মান হচ্ছে 60, মানে হাফ। তো কস কত হাফ হয়? ডেফিনেটলি থিটার মান দেখো হবে 60 ডিগ্রি। কারণ কস 60 ডিগ্রির মান হাফ হয়। সো ডেফিনেটলি বিনতি কোণ হবে 60 ডিগ্রি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 60 ডিগ্রি। খুব ভালো প্রশ্ন ছিল। আর নেক্সট রয়েছে এখানে 5 নম্বর প্রশ্ন, একটি এলআর বর্তনীতে পরিবর্তী প্রবাহের কৌণিক কম্পাঙ্ক ওমেগা হলে ক্ষমতা গুণক কত হবে? ওকে, ক্ষমতা গুণকের ওপর কাজ দেখো, একটু আমি ব্যাপারটা বলে দিই কীভাবে করবে আগে। ক্ষমতা গুণকের কাজ কিন্তু অলরেডি আমরা এর আগের কোনো পেজেই করিনি, তো এর টেকনিকটা নতুন আছে। আমি একটু তোমাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি এখানটা কীভাবে করবে এর কাজগুলো। দেখো, আমরা যে কোনো যদি আমি এলসিআর সার্কিটে ধরে নিই, এলসিআর সার্কিট হলে তার সম্পর্কে জানি আমরা। ক্ষমতা সমান এমনি জানি, জেনারেল হলে হতো I²R, তাহলে এখানটা হয় I² ইন্টু জেড ইন্টু কস ফাই। এই কস ফাইটাই কিন্তু হয় অ্যাকচুয়ালি ক্ষমতা গুণক, পাওয়ার ফ্যাক্টর বলে কস ফাই এর মানটা। তাহলে এখান থেকে দেখো কস ফাই সমান কিলো, আমি 5টা করে দিচ্ছি এখানটাতে। এখান থেকে আমি তাহলে কস ফাই সমান কী পাচ্ছি দেখো, কস ফাই সমান হবে এখান থেকে উপরে থাকবে পি, নিচে থাকবে I² ইন্টু জেড, I² ইন্টু জেড। জেডটাকে বলা হয় ইম্পিডেন্স, ওটা হচ্ছে টোটাল সার্কিটের যত বাধা আছে সবটাই মিলে জেড বোঝায়। তাহলে জেডের মান বসালে দেখো কী আসবে, এটা P/I² থাকলো, বাকি জেডের মান হবে √R² প্লাস XC মাইনাস XL তার হোল স্কোয়ার, এইটা হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে পাওয়ার ফ্যাক্টর যেটা বের করতে বলছে, এবার দেখো পার্টিকুলার এখানে যেহেতু শুধুমাত্র এলআর সার্কিট বলছে, যেহেতু সি নেই এখানে, ধারক নেই, তাহলে সির পার্টটা বাদ দিয়ে দিই। এখানে দেখো সির পার্টটা বাদ দিয়ে দিলে, আমি একটু কালার চেঞ্জ করে দেখাচ্ছি, তাহলে এখানে এক্সিটা থাকবে না, এক্সিটা ভ্যানিশ করে যাবে, এটা 0। তাহলে বাকিটা কি পড়ে থাকে দেখো, উপরে পি থাকে, আবার পির জায়গায় লেখা যায় I²R, বাই নিচেরটাতে হবে I² তো আছেই, বাকি এদিকে ব্র্যাকেট মানে রুটের ভিতরে R² থাকবে, আর প্লাস হচ্ছে দিকে মাইনাস XL এর স্কোয়ার পড়ে গেলে মাইনাস থাকবে না, শুধু XL এর স্কোয়ার পড়বে। আর XL মানেই আমরা জানি হয় ওমেগা এল এর হোল স্কোয়ার। তো দেখো এটা হিসাব করলে উপরে I² নিচে I² কেটে যাবে, তাহলে থাকবে উপরে R, বাই নিচে থাকবে √R² প্লাস ওমেগা² L²। এটাই হবে সঠিক উত্তর, এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান যেটা রয়েছে এখানে ক্ষমতা গুণক। কিন্তু অপশানগুলো অনুযায়ী দেখো কোনো অপশানই বোধহয় এটা মিলছে না, আমার মনে হয় এটা ভুল করেছে। ভুল বলতে এখানে প্লাস করে দিলে উত্তর মিলে যেত, এখানে অপশানগুলি ভুল আছে, অ্যাকচুয়ালি এখানে প্লাস করলে তবে উত্তর মিলবে। তো তোমরা মনে রাখো কিন্তু পাওয়ার ফ্যাক্টর হয় R/√R² প্লাস ওমেগা² L²। একদম নেক্সট দেখো পরে রয়েছে কোশ্চেন নাম্বার 6। এখানে বলছে বায়ুশূন্য স্থানে চুম্বকীয় তরঙ্গের বেগ হয়, এটা আমরা ফর্মুলা জানি, রিলেশান থাকে এর, C সমান হয় 1/√μ0ε0, এটা হয় বরাবর রিলেশানে, ডাইমেনশনাল এটা মিলে। সো অপশান অনুযায়ী দেখো অপশান বিতেই হচ্ছে 1/√μ0ε0। খুব ভালো প্রশ্ন। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 7। এ মাধ্যমে আলোর বেগ এত, বি মাধ্যমে আলোর বেগ এত, এ থেকে বিতে যেতে সংকট কোণ কত হবে? আচ্ছা, সংকট কোণ বের করতে বলছে আর মিউ দেয়নি, তখন আগে আমাকে মিউ বের করতে হবে, কারণ আমরা সূত্র জানি হয় সাইন থিটা সি সমান হয় 1/μ। তাহলে আগে মিউটাই বের করি। আচ্ছা, দুটো মাধ্যমের বেগ বলা আছে, তাহলে সেই তুল্য প্রতিসারাঙ্ক বের করলেই হবে। আবার আমরা জানি প্রতিসারাঙ্কের সঙ্গে বেগটা হচ্ছে ব্যস্তানুপাতিক হয়। তাহলে আমি যদি এদিকে মিউ অফ এ বাই মিউ অফ বি বলি, আচ্ছা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আলো গেছে দেখি, এ থেকে বিতে আলো যায়। আর আমরা জানি যে সংকট কোণ হতে গেলে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কনসেপ্ট আছে, সেখানে অলওয়েজ ঘন থেকে লঘুর দিকে আলোকে যেতে হয়। সো এর নিশ্চয়ই এ মিডিয়ামটা ঘন মিডিয়াম, আর বিটা ওর থেকে একটু রেয়ার মিডিয়াম হবে, লঘু মাধ্যম হবে। তো মিউ এ বাই মিউ বি করলে বেগটা উল্টো আসে, এখানে আসবে তাহলে ভিবি বাই ভিএ, এটা আসবে ভিবি বাই ভিএ। তাহলে মান বসাই, ভিবির মান দেখো এটা দিবা ছিল 2.4 ইন্টু 10⁸, আর ভি এর মান দেওয়া ছিল এইটা 2 ইন্টু 10⁸। এটা কাটাকাটি করলে দেখো আসবে এটা 1.2 আসবে এটা। তাহলে আমি মিউর মান পাচ্ছি, অ্যাকচুয়ালি মিউর মান পাবো 1.2।
আচ্ছা 1.2 কি এভাবে লেখা যায় কি, যেহেতু এখানে দশমিকে দেয়নি, উপরে 12 নিচে 10, 2 দিয়ে কাটলে 6-এর 5, 6-এর 5 মতো কিছু আসবে মিউর মান। তাহলে ওই মিউর মানটা যদি এই মিউর জায়গায় বসিয়ে দিই, এখানটা দেখো এই যে সাইন থিটার ফর্মুলা লিখছিলাম, মিউটা উল্টে যাবে, এখানে আসছিল 6-এর 5-এর 6 হয়ে যাবে, তাহলে 5-এর 6, তাহলে আলটিমেট থিটা সির মান দেখো আসবে সাইন ইনভার্স অফ 5-এর 6। অপশানগুলো মিলছে কি, 5-এর 6, হ্যাঁ অপশান বি দেখো মিলে যাচ্ছে, সাইন ইনভার্স অফ 5-এর 6। খুব ভালো একটা প্রশ্ন ছিল। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 8, বলছে উত্তল লেন্স ও বস্তুর মধ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ দূরত্ব কত হবে যাতে সদ্বিমের বিবর্ধন 1 অপেক্ষা বেশি হয়। দেখো এগুলো সে উত্তল লেন্সের কেসে আমরা জানতাম যে উত্তল লেন্সের ক্ষেত্রে শুধুমাত্র যদি আমাকে সদ্বিম্বই পেতে হয় প্লাস হচ্ছে বিবর্ধিত, মানে বিবর্ধিত এই কারণে বলছি কারণ একের থেকে বড় বলছে, ডেফিনেটলি সাইজে বড় হতে হবে। তা ডেফিনেটলি ওর ফোকাস আর ডবল ফোকাসের মাঝে কোথাও অবশ্যই বস্তুকে রাখতে হতো। সো ডেফিনেটলি অপশান নিয়ে দেখো হচ্ছে এফ এবং 2F, এফ এবং 2F এই অবস্থানের রাখতে হবে বস্তুকে, তাহলে হচ্ছে 1 অপেক্ষা বেশি বিবর্ধন পাওয়া যাবে অবশ্যই। নেক্সট দেখা রয়েছে কোশ্চেন নাম্বার 9, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যেকার ব্যবধান রয়েছে ডি, বলছে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। প্রশ্ন হচ্ছে পট্টির বাল্বের কৌণিক বেদ কত হবে। আচ্ছা জেনারেলি দেখো আমরা সেই বেদের রাশিমালা জানতাম, বিটা সমান হতো ল্যামডা ডি বাই 2D লিখতাম, কিন্তু এখানে যেহেতু ডি বলে দিয়েছে শুধু স্মল ডি, তাহলে নিচে শুধু স্মল ডি থাকবে, এইটা হতো। এখানে বলছে কৌণিক বেদ, তাহলে বিটা বাই ডি করতে হবে, তাহলে কৌণিক বেদরা আসবে শুধুমাত্র ল্যামডা বাই স্মল ডি। ল্যামডা বাই স্মল ডি হচ্ছে দেখো এখানে অপশান বিতে, এটা হবে সঠিক উত্তর। খুব ভালো প্রশ্ন। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 10, দুটি গতিশীল ইলেকট্রনের গতিশক্তির অনুপাত রয়েছে 1:2 হলে তাদের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত হবে। শুধু সূত্রে বসালেই হবে। ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সূত্র কী হতো, ল্যামডা সমান হতো h/√2me, তাহলে ইর সঙ্গে দেখো 1/√এর সঙ্গে সম্পর্ক, তাহলে ওই অনুযায়ী যদি অনুপাত বের করি এখানে তরঙ্গদৈর্ঘ্য অনুপাত ল্যামডা 1/λ2 করলে দেখো আসবে এখানে √e2/e1, তবে অনুপাত আছে 1:2, তাহলে অ্যাকচুয়ালি 1টা নিচে হবে 2টা উপরে হবে, মানে ছিল অনুপাত আসবে ল্যামডা 1/2 ল্যামডা 2 করলে √2:1, উপরে √2 নিচে 1। সো অপশান বি হচ্ছে সঠিক উত্তর হবে √2:1, এটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত হবে। 11 রয়েছে হাইড্রোজেন পরমাণুর কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি বলছে -1.51 ইলেকট্রোভোল্ট, ওই শক্তি স্তরের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, এনের মানটা বের করতে হবে। দেখো সেই শক্তির যে সম্পর্ক ছিল আমি 5টাতে করে দিচ্ছি, এখানে আমরা জেনারেল সূত্র জানতাম En সমান হয় -13.6/n², এবার এই En এর জায়গায় বসাও যারা দেওয়া আছে শক্তিটা -1.51 সমান হবে নিশ্চয়ই -13.6/n², তাহলে এখান থেকে n পেয়ে যাবো। দেখো n² কী আসবে, n² মান আসবে 13.6/1.51, এটা হিসাব করলে উত্তর আসবে, দেখো হিসাব করলে 9 আসবে, 9। সো n² যদি 9 আসে ডেফিনেটলি n এর মান আসবে 3। তো 3 নম্বর কক্ষপথে ডেফিনেটলি ওটা আছে, তাহলে অপশান অনুযায়ী ওর হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মান হবে n এর মান 3, অপশান সি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 12, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং এর কেন্দ্রকের ব্যাসার্ধের অনুপাত কত হবে। আচ্ছা একটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ, হচ্ছে কেন্দ্রকের ব্যাসার্ধ, দুটোর অর্ডার একটু জানা থাকলে তোমরা পারবে। আমরা প্রত্যেকে জানি যে পরমাণুর ব্যাসার্ধের যে রেঞ্জ হয় সেটা কিন্তু অ্যামস্ট্রং অর্ডারে হয়, অ্যামস্ট্রং মানে হয় 10⁻⁻10 মিটার সামথিং, এই অর্ডারে হয়। আর নিচে যেটা কেন্দ্রক আছে কেন্দ্রকগুলো হয় সব 10⁻⁻15 করে এরকম করে হয়। সো ডেফিনেটলি দেখো নিচে 15 মানে উপরে উঠবে, মানে 10⁵ এরকম কিছু উত্তর আসার কথা। সো অপশান এ হচ্ছে 10⁵, এদের পরমাণুর ব্যাসার্ধ আর কেন্দ্রকের ব্যাসার্ধের মধ্যে অনুপাত, মানে একটা কেন্দ্রের সাইজের তুলনায় তার ব্যাসার্ধটা বুঝতে পারছো 10⁵ টাইমস বড় হয়, তার মানে একটা অ্যাটমের কত সামান্য একটা অংশ জুড়ে শুধুমাত্র কেন্দ্রক থাকে, এটা বোঝা যায় এখান থেকে। কোশ্চেন নাম্বার রয়েছে 13, তামা ও জার্মানিয়াম
এর দুটি টুকরোকে ঘরের তাপমাত্রায় থেকে 77 কেলভিন তাপমাত্রায় ঠান্ডা করা হলো। আচ্ছা, টেম্পারেচার কমাচ্ছে। তামা জার্মেনিয়াম দুটো ডিফারেন্ট মেটেরিয়াল। তামা তো হচ্ছে কন্ডাক্টর আর জার্মেনিয়াম তো সেমিকন্ডাক্টর হয়। প্রশ্ন বলছে তাহলে দুটো টুকরোরই রোধ বাড়বে না, দুটো টুকরোরই রোধ কমবে। তারপরে আছে তামার রোধ কমবে, জার্মেনিয়ামের রোধ বাড়বে। আর রয়েছে তামার রোধ বাড়বে, জার্মেনিয়ামের রোধ কমবে। দেখো আমরা জানি তাপমাত্রা কমে গেলে কন্ডাক্টরের রোধ কমে যায়, আর তাপমাত্রা কমে গেলে সেমিকন্ডাক্টরের রোধ বেড়ে যায়। কারণ এটা হচ্ছে তাপমাত্রা বাড়ার উল্টো ঘটনা। তাপমাত্রা বাড়লে তখন অর্ধপরিবাহীগুলোর রোধ কমতো, এখানে কমে যাচ্ছে মানে নিশ্চয়ই বেড়ে যাবে। সো অপশান সি দেখো যেটা রয়েছে, তামার রোধ কমবে, জার্মেনিয়ামের রোধ বাড়বে। এটাই হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 13 জন্য। একদম এমসিকিউর শেষ প্রশ্ন 14 নম্বর। একটি পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের মান অনেক বেশি বৃদ্ধি করলে ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কী হবে? অতি ধীরে ধীরে বাড়তে থাকবে, অতি ধীরে ধীরে কমতে থাকবে, হঠাৎ বৃদ্ধি পাবে, একই থাকবে? দেখো অ্যাকচুয়ালি কী হয়, বিপরীত বায়াসের ক্ষেত্রে কাজ করলে সেখানে প্রথম দিকের হালকা হালকা করে কারেন্ট যায় ডিউ টু মাইনরিটি ক্যারিয়ারের জন্য, সংখ্যালঘু ভাগগুলোর জন্য। কিন্তু একটা সার্টেন রেঞ্জের পর যখন জেনারেল ব্রেকডাউন, অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের রেঞ্জে চলে যাবে, তারপর থেকে কিন্তু হঠাৎ করে হিউজ পরিমাণ বেড়ে যায়। কিন্তু এই ঘটনা কিন্তু সাধারণ যে ডায়োডগুলো তাতে কিন্তু দেখা যায় না, কারণ ওই ডায়োডের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ওটা করলে ডায়োডগুলো পুড়ে যায়। কিন্তু ডায়োডের কনসেপ্ট থেকে যদি বলা হয় তাহলে কিন্তু অবশ্যই ওখানে হঠাৎ করে কারেন্ট বেড়ে যাবে। কারণ আমরা সেই রিভার্স বায়াসের যে গ্রাফটা জানতাম, কারেন্টটা এইভাবে হঠাৎ করে এইভাবে বাড়তে বাড়তে হঠাৎ করে এইভাবে বেড়ে যেত। এদিকে বরাবর রাখা হতো কারেন্টটা, আর এদিকে বরাবর থাকতো ভোল্টেজটা, এইভাবে। হ্যাঁ, বিপরীত বায়াসে এভাবে কাজ হতো। সো অপশান সি হবে সঠিক উত্তর, হঠাৎ বেড়ে যায়, হঠাৎ বৃদ্ধি পায়। 1 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেকশন 2-তে, একদম প্রথম রয়েছে একটি অসীম দৈর্ঘ্যের রিজু তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে স্থির মানের তড়িৎ প্রবাহ চালনা করলে তারের দৈর্ঘ্যের লম্ব দিকে দূরত্বের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের লেখচিত্র কীরূপ হবে? ডেফিনেটলি দেখো, যে কোনো পরিবাহী তারের সেই সামনের যে কোনো বিন্দুতে যখন চৌম্বক ক্ষেত্র করবে যত দূরত্ব বাড়বে কি আস্তে আস্তে করে তার ইন্টেন্সিটি কমতে থাকবে। সো এর গ্রাফটা হয়, আমি এখানটাতে দেখিয়ে দিচ্ছি। গ্রাফটা অ্যাকচুয়ালি তাহলে এক্সপোনেনশিয়ালি কমে যাবে, মানে গ্রাফটা অ্যাকচুয়ালি এইভাবে চলবে, এইভাবে হয়। এদিকে বরাবর রয়েছে দূরত্বটা, আর এদিকে বরাবর রয়েছে চৌম্বক ক্ষেত্র বি। যত আর বাড়ছে তত বি আস্তে আস্তে করে কমে যাচ্ছে। তো এখানে এই গ্রাফটাই আঁকতে বলছিল। নেক্সট অথবা তো দেখো রয়েছে বি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে একটি কিউ আধানে আহিত কণা ভি বেগে গতিশীল কণাটির উপর কত বল ক্রিয়া করবে? সিম্পলি লরেঞ্জ বলের রাশিমালাটা লিখলেই হবে। চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান মানে লরেঞ্জ বল। কী ছিল? কিউ ভি বি সাইন থিটা। আমি সাইন থিটা আকারে এখানে লিখলাম কারণ এখানে থিটা ফিটা বলছিল কোনগুলো, নাহলে ক্রস গুণ আকারে লিখতে পারতে, কিউ ইন্টু ভি ক্রস বি, তাও হতো। আর 2 নম্বর প্রশ্ন রয়েছে সুসঙ্গত উৎস কী? ডেফিনেটলি সুসঙ্গত উৎস কোহেরেন্ট সোর্স কি? সুসঙ্গত উৎস আমি তাকেই বলি যে দুটো উৎসের তীব্রতা প্রায় সমান, আর তাদের দশা পার্থক্য অবশ্যই সময়ের সঙ্গে কনস্ট্যান্ট থাকবে, ভ্যারি করবে না, দুটোর কম্পাঙ্ক ডেফিনেটলি সেম থাকবে, সেগুলোকে আমি বলবো অবশ্যই সুসঙ্গত উৎস। একদম পরে অথবা যে প্রশ্নটা রয়েছে 2 অথবা, দুটি সুসঙ্গত একবর্ণী আলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করলে তাদের মধ্যে দশা পার্থক্য কত হবে? দেখো, গঠনমূলক ব্যতিচার করছে মানে এই প্রশ্নটা বারবার পরীক্ষা পড়ছে, এবার বিভিন্ন পেজে। দশা পার্থক্য হবে সেই 2πn, ডেফিনেটলি দশা পার্থক্য হবে 2πn, 2π এর পূর্ণ সরল গুণিতকে হবে। আর 3 নম্বর রয়েছে কেন্দ্রকের ব্যাসার্ধের সঙ্গে ভর সংখ্যার সম্পর্ক কী? কেন্দ্রকের ব্যাসার্ধের ভর সংখ্যা, এই প্রশ্নটা বারবার পড়ছে। আর সমান হতো r0 a টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে ভর সংখ্যা, আরটা হচ্ছে ব্যাসার্ধ। কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরকে পরিণত হয়? অ্যাবসলিউট 0 কেলভিনে হয়। ফটোডায়োডের ক্ষেত্রে ভিআই লেখচিত্র অঙ্কন করো। ফটোডায়োডের ভিআই লেখচিত্র বইতে দেখবে ভালো করে আঁকা আছে, আমি জাস্ট রাফলি দেখাচ্ছি এখানটাতে, সেখানটা নয়, এইখানটা পরিষ্কার করে এঁকে দিই। অ্যাকচুয়ালি ফটোডায়োড বিপরীত বায়াসে কাজ করে, তো বিপরীত বায়াসে আঁকতে হবে। এদিক বরাবর ধরো ভোল্টেজ থাকবে, এদিক বরাবর কারেন্ট থাকবে, এর গ্রাফগুলো এইভাবে হয়। ফটোডায়োড এইভাবে গ্রাফগুলো হতো, বইতে দেখবে আরও ভালো করে আঁকা আছে। প্রত্যেকে একটু ডায়াগ্রামগুলো এঁকে প্র্যাকটিস করে নেবে, পরীক্ষাতে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। মোটামুটি এই ছিল তোমার এবিটি টেস্ট পেপার 10 নম্বর পেজের সলিউশান। এই পেজের সলিউশানে কিন্তু অনেকগুলো ইউনিক প্রশ্ন ছিল, একটু ডিফারেন্ট টাইপ। আশা করছি এই ধরনের সলিউশনগুলো তোমাদের খুব ভালো লাগছে।
আর নেক্সট উপর দিকে দেখো যে লং প্রশ্নগুলো রয়েছে সেগুলো ডিসকাস করবে এবার। অনেক ভালো ভালো প্রবলেম আছে, যেমন সেকশন 2-তে পার্ট এ তার 2 নম্বরের যে প্রশ্নগুলো হয়, 1 নম্বর রয়েছে প্রমাণ করো যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, অবশ্যই থিটা সমান 90 ডিগ্রির প্রমাণ। এটা বারবার বিভিন্ন পরীক্ষাতে পড়ছে, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। অথবাতে রয়েছে এত কুলম আধানে আহিত একটি জলের ফোঁটার পৃষ্ঠে বিভব আছে 100 ভোল্ট, ফোঁটার ব্যাসার্ধ কত হবে? একদম শর্টকাট নিয়ম করবে। আমরা কি জানি ধারকত্ব, যেহেতু জলের ফোঁটা মানে গলীয় ধারক ভাবতে পারি, তাহলে যেহেতু দেখো আধানটা এসআইতেই আছে কুলম্বে, তাহলে এসআই পদ্ধতিতে সেই ধারকত্বের রাশিমালা হয় সি সমান হতো 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এইটা আসতো। তাহলে এখান থেকে আর এর মান কি আসবে? আর এর মান আসবে সি বাই 4 পাই এপসিলন 0। সো মান বসাই, ওই যে 1/4 পাই এপসিলন 0 মান হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর সির মানটা দেওয়া আছে এখানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -12, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তাহলে এত মিটারে আসবে, হিসাব করে নেবে, যেটা হবে উত্তর, প্রথমটা হয়ে যাবে। নেক্সট রয়েছে যদি সমাধানে আহিত, এটা সমাধানে হয়েছে অ্যাকচুয়ালি সম আধানে হবে, 8টি একই ব্যাসার্ধের ফোঁটা সংযুক্ত হয়ে একটি ফোঁটায় পরিণত হয়, তবে নতুন ফোঁটার বিভব কত হবে? আচ্ছা, আবার সেই বিভবের ব্যাপার আসছে, এগুলো আমরা সেই এমসিকিউ করার সময় শর্টকাট নিয়ম লাগাতাম, মনে পড়ে যে 8টা দিবে, তাহলে আবার সেই নিয়ম কি হতো, 8টার আগে 8-এর আগে ঘনমূল বের করতে হয়। 8-এর ঘনমূল মানে 2-এর কিউব করলে 8 আসতো, বা 2-এর স্কোয়ার করলে আসবে 4। তার মানে ছোটোগুলোর যা বিভব হয় বড়টা হলে তার 4 গুণ হতো। সো ডেফিনেটলি এখানে ছোটোগুলোর বিভব হতো 100 করে, তো বড়টার বিভব হবে 4 গুণ মানে 400। একদম শর্টকাটভাবে লাগলাম। তোমরা যদি প্রবলেম করতে চাও তাহলে এইভাবে করে দেবে যে নতুন যে বিভবটা হবে V2-র মান আগে যা ভি ছিল ইন্টু n টু দি পাওয়ার 2/3, এই নিয়মে লাগাবে। n এর মান 8টা বলা আছে, তাহলে V1 এর মান বসাবে 100 ইন্টু 8 টু দি পাওয়ার 2/3, মানে ওটা অ্যাকচুয়ালি 4 আসবে। সো 100 ইন্টু 4 মানে 400 ভোল্ট হবে নতুন ওই 8টা মিলে যে জলের ফোঁটাটা হবে তার বিভব। ভালো প্রশ্ন ছিল, আমি তার সলিউশনটা দেখিয়ে দিলাম এখানে, তোমরা খাতা পেনে কষে নিবে, পেপারটা খুব ভালো। ওর পরে রয়েছে 2 নম্বর প্রশ্ন, ইলেকট্রনের সচলতার সঙ্গে অনুপ্রবাহ বেগের সম্পর্কটি লেখো। এই সম্পর্ক জানো তোমরা, সচলতা যাকে আমরা মিউ দ্বারা লিখি, মিউ মোবিলিটি বলে, মিউ সমান হয় VD/E, এইটা হয় রিলেশন। ভিডিটাই হচ্ছে অনুপ্রবাহের বেগ বা বিচলন বেগ, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, তো তোমার সম্পর্কটা হলো। আর ওর পরের প্রশ্ন ছিল সঙ্গে কোষের অভ্যন্তরীণ রোধের সংজ্ঞা দাও। কোষের অভ্যন্তরীণ রোধ বলতে বলবে যে কোনো সেলের ভেতরে যে কেমিক্যাল কম্পোনেন্টগুলো থাকে তার জন্য তার মধ্যে যখন কারেন্ট যায় ওখানে যে পরিমাণ বাধা কাজ করে সেটাই হচ্ছে অভ্যন্তরীণ রোধ, যেটা ব্যাটারির ভেতরকার অংশ। ওর সঙ্গে অথবা দেখো যে প্রশ্নটা ছিল গাণিতিক প্রশ্ন, 1000 ওহম এর একটি গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া আছে 1/25 অংশ করার জন্য এর সঙ্গে কত শান্ট যুক্ত করতে হবে? আচ্ছা, নতুন ধরনের টেকনিকের অঙ্ক দিয়েছে, ভালো। আমরা সেই গ্যালভানোমিটারের ক্ষেত্রে সে ঘাত বৃদ্ধির নীতি জানতাম, সে ঘাত বৃদ্ধি n সমান আসতো 1 + G/S। এখানে জিটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ আর এসটা হচ্ছে শান্টের রোধ, বের করতে হবে। আর এই n মানে ঘাত বৃদ্ধি, মানে দেখো অ্যাকচুয়ালি 1/25 মানে কি, টোটাল যা কারেন্ট আসবে, টোটাল যা প্রবাহ আসবে তার 1/25 অংশ গ্যালভানোমিটার দিয়ে যাবে। এই n এর মানটা হচ্ছে 1/1/25 মানে 25, n এর মানটা অ্যাকচুয়ালি 25, তাহলে মান বসালে এখানে 25 সমান 1 + G/S। আচ্ছা, এখান থেকে হিসাব করে দেখো, এই 1টা দিয়ে গেলে 24 হবে, তাহলে G/S এর মান হবে 24। তাহলে আলটিমেট S এর মান দেখো কত আসবে, S আসবে এদিকে G/24, জির মান হচ্ছে 1000/24। প্রত্যেকে হিসাব করবে, উত্তর আসবে ওই 41.7 বা 667 এত ওহম মতো উত্তর আসবে। 41.6 বা 6.7 যাই হোক, এরকম একটা শান্ট যোগ করতে হবে অবশ্যই। ভালো প্রশ্ন, এই নিয়মগুলো একটু ভালো করে মনে রাখো, এই টাইপ পড়লে যেন করতে পারো। 3-এর দাগেরটা রয়েছে একটি সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। সলিনয়েডের সাবেশাঙ্ক সেই ফর্মুলা আসতো L সমান μ0 ε0 পাই n² s²
বাই এল, এরকম দেখবে বইয়ে একটা ফর্মুলা আছে আবেশ চ্যাপ্টারে সলিনয়েডের ক্ষেত্রে। এই প্রুফটা এখানে করতে বলছে, বইতে পেয়ে যাবে, খুব ভালোভাবে দেওয়া আছে সেখানে। ওরপরে হচ্ছে ঘূর্ণি প্রবাহ কি, এরাটিভ প্রয়োগ। এডি কারেন্ট কি, পরিবর্তী প্রবাহের জন্য যে কোনো পরিবাহীতে যে পরিমাণ ইনডিউসড কারেন্ট তৈরি হয় সেটা হচ্ছে ঘূর্ণি প্রবাহ। আর এর অ্যাপ্লিকেশান বলতে গেলে তুমি বলতে পারো এর সাহায্যে রেলে সেখানে ম্যাগনেটিক যে ব্রেকগুলো কাজ করে সেগুলো কিন্তু সব ঘূর্ণি প্রবাহের কনসেপ্ট থেকে আসে। তো সেখানে অ্যাপ্লিকেশান রয়েছে। 4 দাগের প্রবলেম দেখো রয়েছে এখানে একটি সমতল তড়িৎচুম্বক তরঙ্গের চৌম্বকক্ষেত্র একটা রাশিমালা কিছু দেওয়া আছে, এখান থেকে বলছে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। এই প্রবলেম আমরা বারবার করেছি, কম্পাঙ্ক বের করা, তরঙ্গ দৈর্ঘ্য বের করা। জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করলেই হবে। জেনারেল ইকুয়েশন কী আসতো সেই, আচ্ছা বি দিয়ে দিচ্ছি, চলো বি দিয়ে লিখি। বি সমান হতো B0 সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স, এভাবে আসতো। তাহলে টির সঙ্গে যেটা থাকে সেটা ওমেগা হয়, এখানে টির সঙ্গে কী আছে, টির সঙ্গে দেখা যাচ্ছে এইটা, এই যে 1.5 10⁻11, তাহলে এটা ওমেগার মান, ওমেগার মান হবে 1.5 × 10⁻11, এইটা আমাকে বের করতে বলছে। কম্পাঙ্ক মানে এফ, ওমেগা মানে হয় 2πf, তাহলে 2πf এর মানে এটা 1.5 × 10⁻11, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি, তাহলে এফ এর মান দেখো আসবে এখান থেকে 1.5 × 10⁻11 বাই নিচে 2π নামবে। এটা হিসাব করে নেবে যা আসবে অত হার্জে উত্তর আসবে, কম্পাঙ্ক গেল। আর ওর সঙ্গে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র আমরা জানি, ল্যামডা সমান হয় 2π/k। অ্যাকচুয়ালি কে সমান হয় 2π/λ, তাহলে ল্যামডা সমান 2π/k আসবে। কে বলতে কে দেখো এক্সের সঙ্গে থাকে, তো এখানে এক্সের সঙ্গে কী আছে, এইটা আছে 0.5 10⁻3, ওটাকে তাহলে কের মান, তাহলে মান বসে উপরে 2π থাকছে, নিচে ওটার মান আছে 0.5 × 10⁻3। এটা হিসাব করে যেটা আসবে অত মিটারের উত্তর আসবে। খুব ভালো একটা প্রবলেম। এই টাইপের একটা প্রবলেম কিন্তু 2 নম্বরের প্রশ্নে আসবে, খুব গুরুত্বপূর্ণ। অথবাতে রয়েছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। তড়িৎচুম্বকীয় তরঙ্গের অনেক বৈশিষ্ট্য আছে, যেমন এগুলো মেন বলবে। যেমন তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ হয়, বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, আর এ যখন বিস্তার লাভ করে তখন এর পারপেন্ডিকুলার দিকে চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এগুলো থাকে, এগুলো উল্লেখ করে দেবে। কিছু সংজ্ঞা দেখো দিয়েছে, নিবৃত্তি বিভব, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো জানো নিবৃত্তি বিভব কি, বিপরীত দিক থেকে যেই মিনিমাম ভোল্টেজ দিলে তাহলে কারেন্ট ফ্লো হওয়া স্টপ করে যায়, সেটা বলে নিবৃত্তি বিভব। আর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যেই আলোটা পড়বে, আপতিত আলো, তার ম্যাক্সিমাম যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে তাহলে হচ্ছে প্রক্রিয়াটা হতে পারবে। ওর থেকে যদি বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়ে তাহলে আর কাজ হবে না, সেটাকে বলা হয় সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। এই মোটামুটি দেখো 2 নম্বরের প্রশ্নগুলো গেল। আমি তার অথবা সমস্ত প্রবলেমগুলো বললাম তোমাদের, মোটামুটি চেষ্টা করলাম একটু। আর 3 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে গ্রুপ সিতে, একদম প্রথম দেখো রয়েছে একটি সমান্তরাল পাতধারকে পাত দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করলে, আচ্ছা কী কী করলে কী কী হবে। তাহলে আগে সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা দেখো কী ছিল, সেই সি সমান হতো কে × ε0 a/d, এটা ছিল প্রথম কাজটা। বলছে পাত দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করলে, নিচে দেখো দূরত্ব যদি অর্ধেক করে দাও নিচে কমে যাবে, নিচে কমে যাবে আলটিমেট বেড়ে যাওয়া, সো ডেফিনেটলি সির মান ডবল হয়ে যাবে। প্রথম প্রশ্ন উত্তর সির মান ডবল। কেন হচ্ছে অবশ্যই এই সূত্র দেখে, সম্পর্ক দেখে বলতে পারবে। দুইটা রয়েছে পাত দুটির মধ্যে ধাতব পাত প্রবেশ করালে। আচ্ছা এইটা একটা নতুন ব্যাপার বলছে, একটু ব্যাপারটা বলি দেখো। ধরো দুটো প্লেট এভাবে ছিল, মাঝে বলছে এটা ধাতব প্লেটকে প্রবেশ করাবে। আমার লাইনগুলো বেঁকে যাচ্ছে, বাট এগুলো সোজা হবে সব। ধাতব প্লেটকে যদি এখানে প্রবেশ করে দেওয়া হয় এর ফলে কি হবে, আমি আঁকছি ছবিতে চাওড়া করে, আলটিমেট যদি পাতাটা যদি সরিয়ে ধরে নিই তাহলে দেখো পুরো ধারকটা তো দুটো ধারকে ভাগ হয়ে গেছে। একটা ধারক এই দিকে অংশে আছে, আর একটা ধারক ওই দিকের অংশে আছে। সো ডেফিনেটলি এখন দেখো এই মাঝের অংশটা একটা কমন লেয়ার মতো কাজ করবে, তাহলে এই ডিস্টেন্সটা আলটিমেট তো কমে গেল। মানে আগে যেটা ধরো আগে দুটো পাতের মধ্যে দূরত্ব এত বড় ছিল, এখন দূরত্ব প্রায় অর্ধেক হয়ে গেছে, তাহলে নিচে কমে গেছে, মানে আলটিমেট সি বেড়ে যাওয়ার কথা। কিন্তু আবার একটা সমস্যা হচ্ছে কি, এর ফলে যে পাশাপাশি দুটো ধারক হয়ে গেছে, আমি যদি ধরি যে এর ধারকত্ব সি হবে, এরটা সি হবে, তাহলে সিরিজ হলে সে এর তুল্য ধারকত্বের মান কী হতো, সেই শ্রেণীর নিয়মে হতো 1 + c/1 + c।
মানে আসবে 2/c, মানে আলটিমেট তুল্য ধারকত্বের মান আসবে c/2, মানে আগেরটার অর্ধেক। তাহলে এইদিকে দূরত্ব কমে গিয়ে ডবল হয়ে গিয়ে কী লাভ হবে, এদিকে আবার হাফ হয়ে যাচ্ছে, মানে আলটিমেট সির মানে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো একটু ব্যাখ্যা করে দিবে। 3 নম্বর কাজটা হচ্ছে পাতের ক্ষেত্রফল কমালে কী হবে। ডেফিনেটলি উপরে ক্ষেত্রফল কমে যাবে মানে কি আলটিমেট সির মানই কমে যাবে, ধারকত্ব কমে যাবে। খুব ভালো প্রশ্ন ছিল। 6 দাগ গেল। এবার দেখো 7 দাগে যে প্রবলেমটা আছে, এটা থিওরি প্রশ্নের মধ্যে পড়ে। ধারকে সঞ্চিত শক্তির ঘনত্ব হয় 1/2 k ε0 স্কোয়ার, সঞ্চিত শক্তি থেকে হয়, এগুলো বইতে অবশ্যই পেয়ে যাবে। ওর পরে যেটা রয়েছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে। পরাবৈদ্যুতিক ধ্রুবক সেই এপসিলন আর, পরাবৈদ্যুতিক ধ্রুবক এপসিলন আর মান হয় ε/ε0, মানে যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা আর শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার অনুপাত করলে তাহলে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ওটাই বলা হয়। অনুপাতটাই হচ্ছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা একটু সাজিয়ে গুছিয়ে লিখবে এই অনুপাত হিসাবেই। ওর যে অথবা যে প্রবলেমটা দেখো ছিল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টর্কের রাশিমালা, মনে রাখবে টর্কের রাশিমালা কিন্তু দুটো জায়গাতে আছে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য, একটা চৌম্বক ক্ষেত্রের জন্য। দুটো প্রশ্নই কিন্তু এবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভালো করে প্র্যাকটিস করে যে কোনো একটা কিন্তু পরীক্ষায় পড়বেই। ওরপর রয়েছে 8 দাগের প্রশ্ন, সাইক্লোট্রন যন্ত্র কোন সূত্রের নিয়মের ভিত্তি করে কাজ করে। দেখো আমরা জানি সাইক্লোট্রন কম্পাঙ্ক লরেন্জ বলের যে কনসেপ্ট ছিল, যে কোনো আধান যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয় লম্বভাবে, তাহলে তার উপর একটা বল কাজ করে, ফোর্স কাজ করে, এই নিয়ম অনুসারে কাজ করে। বলছে এর কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো। সাইক্লোট্রন কম্পাঙ্ক n সমান হতো qB/2πm। এই ব্যাপারগুলো ছিল। এই রাশিমালা এখানে প্রুভ করতে বলছে। এগুলো আমরা অলরেডি থিওরি ক্লাসে পড়েছি, অবশ্যই এগুলো একটু দেখে নিবে, বইতেও পেয়ে যাবে খুব সুন্দরভাবে। ওর পরে রয়েছে দেখো 9 দাগের প্রশ্ন। ওর আগে দেখো অথবা যে প্রবলেমটা ছিল, এটা আমি একটু জাস্ট বলে দিচ্ছি কীভাবে চেষ্টা করবে। ধরো এইভাবে তড়িৎ ক্ষেত্রগুলো দেওয়া আছে, এখানে যে প্রবলেমটা ছিল আর কি, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে একটা গতিশীল করা হয়েছে, তাহলে তার গতিপথ যে অধিবৃত্তাকার হবে সেটা কী করে বুঝবে তুমি। আচ্ছা, ধরো এইভাবে ফিল্ডটা দেওয়া আছে আর ওই কণাটা এইভাবে গতিশীল হচ্ছে ওর ভিতর দিয়ে, তাহলে এরকম যদি উপাংশের দিক থেকে দেখি, এদিক বরাবর রয়েছে এক্স অক্ষ আর এদিক বরাবর রয়েছে ওয়াই অক্ষ, তাহলে দুটো ইকুয়েশান আসবে। সে আমরা সূত্র জানতাম, এস সমান হতো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইসব ফর্মুলা লাগিয়ে একবার তুমি এক্সের রাশিমালা পাবে, একবার ওয়াই রাশিমালা পাবে। দুটো রাশিমালা থেকে একটা রাশিমালার মানে অন্য রাশিমালাতে এসে বসালেই একটা ইকুয়েশান আসবে, মান বসালে একটা সম্পর্ক চলে আসবে। ওর পরে দেখো 9 দাগের প্রশ্ন রয়েছে, দূরবর্তী স্থানে প্রেরণের জন্য এসি প্রবাহ বেশি উপযোগী কেন। ডেফিনেটলি এসি প্রবাহ পাঠালে এর শক্তির অপচয় অনেক কম হয়, সো ডেফিনেটলি এসি জন্য প্রেফার করা হয়। এলসিএস শ্রেণী বর্তনীর বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ কত। অনুনাদি বর্তনী তুল্য রোধ কত। দেখো অনুনাদি বর্তনীর আমরা টোটাল একটু আগে বলছিলাম সে জেডের মান হয় ইম্পিডেন্স বলে, টোটাল বাধা, তার ফর্মুলা হতো আর স্কোয়ার প্লাস এক্সি মাইনাস এক্সএল তার হোল স্কোয়ার। এবার অনুনাদ হলে কি হতো, অনুনাদ হলে তার কন্ডিশান ছিল এক্সএল সমান হয় এক্সি, তাহলে যদি সমান হয়ে যায় তাহলে বিয়োগফল 0, শুধু আর স্কোয়ার পড়ে থাকে, তাহলে √আর স্কোয়ার মানে তো শুধু আর, তাহলে জেডের মানটাই আর হবে। তাহলে একটা অনুনাদি বর্তনী তুল্য রোধ কিন্তু হবে এলসিআরের জন্য, তুল্য রোধ হবে শুধুমাত্র বিশুদ্ধ রোধের সঙ্গে সমান আর। ওর অথবা যে প্রশ্নটা রয়েছে আবার সেই সেম টাইপ প্রশ্ন, একটু আগে করছিলাম সেই কম্পাঙ্ক বের করা, এই সেম কাজ। আই সমান দেওয়া আছে সামথিং কিছু, বলছে এই প্রবাহের কম্পাঙ্ক। দেখো কম্পাঙ্ক বের করার কাজটা করতে পারো, আমরা একটু আগে করছিলাম ওমেগা টি থেকে, ওমেগা মানে এখানে 200 পাই আছে, তাহলে কম্পাঙ্ক আসবে ওমেগার মান আছে 200 অফ পাই, ওমেগা মানে হয় 2πf, তার 2πf সমান এটা, তাহলে এফ সমান কি আসবে 200 অফ পাই বাই 2π, তাকে উত্তর আসবে 100 হার্জ হবে উত্তর। হ্যাঁ, এটা পারবে। শীর্ষ মান কোনটা হয়, যেটা সাইনের আগে থাকে, দ্যাট ইজ 60, I0 মান হচ্ছে 60। আর RMS মান বের করতে বলছে IRMS, সো IRMS এর মান হবে শীর্ষ মান বাই √2, দ্যাট ইজ এখানে হবে তাহলে 60/√2, 60/√2, এটা হবে RMS মান। এগুলো করতে পারবে, এগুলো করতে পারলে খুব ভালো লাগবে, 3 নাম্বার পেয়ে যাবে একদম। ওরপরে দেখো 10 দাগের এটা, এগুলো থিওরি প্রশ্ন। উত্তর লেন্স দ্বারা সর্বম গঠনের ক্ষেত্রে বস্তু পর্দার দূরত্ব 4 গুণের সমান, এটা সেই যে প্রমাণ হতো ডি সমান হতো 4f, সেই প্রমাণটা করলে এটা হবে। ওর যদি অথবা প্রশ্নটা দেখো বুঝতে পারবে, লেন্স প্রস্তুতকারক সমীকরণ লেখো, ডেফিনেটলি পারবে লেন্স প্রস্তুতকারক সমীকরণ।
1/f সমান হয়, এগুলো লেখারও দরকার নেই, এগুলো বারবার আমরা লং প্রশ্নের ক্ষেত্রে দেখছিলাম, এগুলো পরীক্ষাতে পড়ে ক্লাস 1 নম্বরে লিখলেও 1 নম্বরের প্রশ্ন এখানে দিয়েছে। ওর সঙ্গে একটা প্রশ্ন ছিল যে এটি ব্যবহার করে দেখাও যে কোনো লেন্সকে তার উপাদানের থেকে বেশি প্রতিসরাঙ্কের মাধ্যমে নিমজ্জিত করলে তার প্রকৃতির পরিবর্তন হয়। আচ্ছা, ক্যারেক্টার চেঞ্জ, এটা আমরা জানি যে যখন উত্তলকে যদি জলে ডুবানো হয় অবতল হয়ে যায় যদি জলের প্রতিসরাঙ্ক লেন্স থেকে বেশি হয়। সেটা কেন হয় আজকে একটু দেখিয়ে দিই, অথবা একটু পাশে দেখিয়ে দিই। এখানটা দেখো লেন্স মেকার যে ফর্মুলা লিখছি, এটা আমি লিখছি না, তাহলে সম্পর্ক কী পাবো এখান থেকে আমি বলতে পারি যে 1/f দিস ইজ প্রপোর্শনাল উইথ মিউ মাইনাস 1, মিউ মানে প্রপোর্শনাল হচ্ছে। এবার জলে যখন আমি ডুবাবো, আচ্ছা এই মিউ মানে তো মিউ 1/2 হয়ে যাচ্ছে 1/2। আচ্ছা এটা সামনে থেকে একটা কনস্ট্যান্ট কিছু লিখে দিই, তাহলে প্রপোর্শনাল উঠে যাবে। এই 1/2কে এভাবে লেখা যায় তো মিউ 2/μ1 মাইনাস 1 এইভাবে। এখানে মিউ 2টা কি আর মিউ 1টা কি? মিউ 2টা হয় যদি এটা লেন্স হয়, মিউ 2টা হচ্ছে লেন্সের প্রতিসরাঙ্ক, মিউ 1টা হয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন প্রশ্নে বলছে যদি মাধ্যমের প্রতিসরাঙ্ক বড় হয়ে যায়, মানে যদি মিউ 1 ইজ গ্রেটার দেন মিউ 2 হয়ে যায়, এই কন্ডিশন বলছে। সো ডেফিনেটলি দেখো নিচেরটা বড় হয়ে যাবে, তখন তাহলে মিউ 2/μ1 ছিল, মিউ 1 নিচে বড় মানে তো 1 থেকে কম। তো ওখান থেকে যদি 1 বিয়োগ করা হয় আলটিমেট কী আসবে? উত্তর তো নেগেটিভ হয়ে যাবে, একদম 1/f নেগেটিভ হয়ে যাবে। তাহলে ফোকাস দৈর্ঘ্য যেহেতু প্লাস থেকে মাইনাস হয়ে গেছে, ডেফিনেটলি ওই লেন্সের ক্যারেক্টারই চেঞ্জ হবে, কারণ আমরা জানি যে উত্তর লেন্সের ক্ষমতা হয় প্লাসে, অবতল হয়ে গেলে মাইনাসে হয়। সো আগে ক্যারেক্টার ছিল প্লাসে, এখন হঠাৎ করে মাইনাস হয়ে গেছে, ডেফিনেটলি লেন্সের ক্যারেক্টারই চেঞ্জ হয়ে গেছে, উত্তল থেকে অবতল হয়ে গেছে। খুব ভালো একটা প্রশ্ন। ওরপর রয়েছে 11 দাগের প্রশ্ন, নববীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতার সংজ্ঞা এবং রাশিমালা লেখো। নববীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা হয় m সমান, যদি অসীম দৃষ্টির জন্য হয় তাহলে সেই f0/fe হতো। এটা বলে দিবে, অনুপাত্রেই হয় তো সংজ্ঞাও বলে দিবে। তারপর আছে স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে হয় m এর মানটা কী হয় আগে লিখো, সূত্রটা জানলেই হবে। m সমান হয় f0/fe ইন্টু 1 প্লাস fe/d। তাহলে এখানে কী কী ফ্যাক্টর আছে? ফি আছে, f0 আছে, d আছে, এই বিষয়গুলোর উপর নির্ভর করবে ডেফিনেটলি একদম। অথবাতে রয়েছে গলিয় লেন্সের ক্ষেত্রে অনুবন্ধী প্রকাশের সম্পর্ক, ইউভিএফ সম্পর্ক। এগুলো অত্যন্ত কমন প্রশ্ন হয় থিওরি পার্ট থেকে। কোয়ান্টাম তত্ত্ব থেকে দিচ্ছে একটা অঙ্ক, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপনাদের জন্য নিবৃত্তি বিভব এত হয়, তাহলে তো আমার কার্যপেক্ষার প্রারম্ভিক কম্পাঙ্ক কত হবে? এই প্রশ্নটা অলরেডি আগের পেজেই ছিল। যারা তোমরা পেজ নাম্বার 9, 8, 7, 6, 5 করেছ অলরেডি, এই ধরনের প্রশ্ন বারবার হচ্ছে। আইনস্টাইনের ফর্মুলা বসালেই হবে, hc/λ সমান আসতো ω0 প্লাস ইম্যাক্স। এখন ইম্যাক্সের জায়গায় যেহেতু নিবৃত্তি বিভব বলছে, তাহলে একবার E/VS করে দিই। দেখো ভিএসের মানটাই এইটা, ভিএসের মানটা হচ্ছে 2.72 বসাবে। বাকি ল্যামডার মান দেওয়া আছে যে এটা 1849 ইন্টু 10⁻⁻10 করে দেওয়া মিটারে হয়ে যাবে। ল্যামডার বেশি দেবে, HRC তো কনস্ট্যান্ট হয়ে বসাবে, ω0 পেয়ে যাবে। ω0টি হচ্ছে কার্য অপেক্ষক। প্রথম কাজ গেল। আর প্রারম্ভিক কম্পাঙ্ক ω0 সমান হয়, ω0 পেয়ে গেল প্রথমটা, ω0 সমান হয় h/μ0। তাহলে সেই μ0 মান পাবে ω0/h করে দিলে, বসালে পারবে। ওরপর রয়েছে আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেলে নির্গত ফটো ইলেকট্রনের গতিবেগের কী পরিবর্তন হবে? একদম পরিবর্তন হবে। দেখো তরঙ্গ দৈর্ঘ্য কমে যাওয়া মানে আলটিমেট শক্তি বেড়ে যাওয়া। আর আমি বলছিলাম যে আপতিত আলোর শক্তির উপরই কিন্তু ডিপেন্ড করে ইলেকট্রনের বেগ নির্ভর করে। সো ডেফিনেটলি তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে মানে শক্তি বেড়ে যাচ্ছে, তাহলে শক্তি বেড়ে গেলে অবশ্যই ইলেকট্রনের গতিবেগও বেড়ে যাবে। গতিশক্তি বেড়ে যাওয়া মানে গতিবেগ বেড়ে যাওয়া, একদম পারবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13, বন্ধন শক্তি কি? বাইন্ডিং এনার্জি। নিউক্লিয়নগুলো বাধা থাকে যে শক্তি, মানে তার নিউক্লিয়নগুলোর ভর আর নিউক্লিয়াসের ভর বাদ দিলে যেই পরিমাণ অবশিষ্ট থাকে সেই ভরটাকে তুল্য শক্তি করলে যেটা সে বন্ধন শক্তি হয়, জানো এগুলো। ওরই একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা অলরেডি আমরা আগের পেজেও করেছিলাম। আমি জাস্ট শুধু সূত্রটা লিখবো, আর এখানে কষবো না। তোমরা যদি না পারো তো অবশ্যই পেজ নাম্বার 9-এর সলিউশন দেখো, সেখানে আমরা এই সেম প্রবলেম করেছি, একদম ডিটেলসে সেখানে এই সেম কাজটাই করেছি, সেখানে দেখে নিতে পারবে। আমি সূত্রটা লিখে দিচ্ছি এখানে। আগে তোমার যে কাজ হবে ডেলএম বের করা, ভর ত্রুটি। ডেলএম সমান আসবে z/mp প্লাস a-z/mn, সবের মান দেওয়া আছে। mnটা হচ্ছে নিউট্রনের ভর আর mp-টা হচ্ছে প্রোটনের ভর, ওইটা মাইনাস mটা হচ্ছে নিউক্লিয়াসের ভর, যেটা দেওয়া আছে 34.98। এটা বসাবে, যেটা আসবে
ওটা ইন্টু 931 মেগা ইলেকট্রোভোল্ট দেওয়া নেই, এখানে দেওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি 1 AMU সমান হয় 931 মেগা ইলেকট্রোভোল্ট। যা উত্তর বেরোবে তাকে 931 দিয়ে গুণ লাগাবে, তাহলে উত্তর হবে অত মেগা ইলেকট্রোভোল্ট। আর অথবা যে প্রবলেম রয়েছে এটা দেখো থিওরি প্রশ্ন, হাইড্রোজেনের বোর কক্ষের ব্যাসার্ধ n স্কোয়ারের সমানুপাতিক হয়। সে আমরা সম্পর্কে জানতাম Rn সমান হয় A0 × n স্কোয়ার। এটা যে ব্যাসার্ধের রাশিমালা প্রুফ করলেই হবে, থিওরি পার্টের প্রশ্ন। 14 দাগে রয়েছে প্রচলিত বাল্বের তুলনায় এলইডি বাল্বের সুবিধা, অনেক সুবিধা, ইলেকট্রিক কম খায়, অনেক বেশি উজ্জ্বল হয়, কম শক্তি কনজিউম করে। এলইডির কার্যনীতি ব্যাখ্যা করো, এক্সপ্লেন করবে থিওরি পার্টের এগুলো। যে যখন যে কোনো এলইডি মানে অ্যাকচুয়ালি পিএন জাংশনই থাকে ওখানে, তো যখন ওকে ইলেকট্রিক সাপ্লাইয়ের সঙ্গে যোগ করা হয় তখন ওই মাইনরিটি মেজরিটি ক্যারিয়ারগুলো তার জাংশনের দিকে ছুটে ছুটে যায় আর ওখানে গিয়ে রিকম্বিনেশন করে, সেখান থেকে হচ্ছে এনার্জি রিলিজ করে অ্যাজ এ ফর্ম অফ ফোটন। হ্যাঁ, এলইডি ভাবে কাজ করে। তারপরে হচ্ছে নিঃশেষিত অঞ্চল কি? নিঃশেষিত অঞ্চল জানো তোমরা, যে যখন পিএনকে ডোপ করা হয় দুদিকে তখন মাঝে যে অংশটা নিশ্চল আয়নগুলো বসে থাকে ওই অংশটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল। বিপরীত বায়াসের ক্ষেত্রে পিএন সংযোগের ক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলে কী পরিবর্তন হয় ও কেন? ডেফিনেটলি বিপরীত বায়াসে লাগালে নিঃশেষিত অঞ্চলটা চওড়া হয়ে যায়, বেড়ে যায়। তার কারণটা হচ্ছে যেহেতু পির সঙ্গে ব্যাটারি মাইনাস প্রান্ত আর এনের সঙ্গে ব্যাটারি প্লাস প্রান্ত থাকে, তাই ওরা হচ্ছে ইলেকট্রন আর হোলকে দিকে টেনে নিয়ে আসে, তার ফলে মাঝখানে আসলে নিশ্চল আয়নের এরিয়াটাই বেড়ে যায়। তারপরে নিশ্চিত অঞ্চলটা বেড়ে যায়। এই ছিল দেখো মোটামুটি তোমার 3 নম্বরের প্রশ্নগুলো। তার আগে 2 নম্বর আমরা করলাম। একদম নেক্সট দেখো রয়েছে গ্রুপ ডিতে, সেখানে 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে। ফার্স্ট রয়েছে বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করো। এটা অত্যন্ত থিওরি প্রশ্ন, প্রত্যেকে পারবে। আর এই প্রশ্নটা কিন্তু এবার প্রত্যেকটা পেজে প্রায় আছে, অনেক পেজে রয়েছে, প্র্যাকটিস করবে। ওর পরে দেখো বিতে একটা সার্কিট থেকে প্রবলেম আছে এখানে। হ্যাঁ, এখানে 40 ওহম দেওয়া আছে, এখানটাতে আছে 100 ওহম, এখানে একটা অ্যামিটার লাগানো আছে, এখানে ভোল্টমিটার লাগানো আছে, ব্যাটারি আছে 120 ভোল্টের। প্রশ্ন বলছে চিত্রে অ্যামিটার ও ভোল্টমিটারের রোধ যথাক্রমে 10 ওহম আর 900 ওহম। মানে এখানটাতে আছে 10 ওহম আর এইখানটাতে আছে ভোল্টমিটারের কাছে আছে ওটা 900 ওহম, এটা 900 ওহম। প্রশ্ন বলছে হলে অ্যামিটার ও ভোল্টমিটারের পার্ট কত হবে? মানে হচ্ছে এখান থেকে কত কারেন্ট যাবে বের করতে হবে, অ্যামিটার মানে কারেন্ট মাপবে, কারেন্ট বের করতে হবে, আর এখানে কত ভোল্টেজ ড্রপ হবে সেটা বের করতে হবে। ওকে, এই কাজ করার জন্য যেহেতু তুমি দেখো লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবে, এই যে দুটো রোধ আছে এটা আর এটা দেখো পরস্পরের সমান্তরাল আছে 40-40, তাহলে দুটো সমান্তরাল হলে ওর তুল্য রোধ কত হবে? আমি এখানটাতে শেষমেশ যেটা পাওয়া যাবে সেটা করছি আমি। এখানটা যে অ্যামিটারটা ছিল আমি অ্যামিটারের বদলে এখন রোধ করে দিই, যেমন বলা আছে এখন 10 ওহম রোধ হয় অ্যামিটারটা, এটা 10 ওহম রোধ, অসুবিধা নেই। কিন্তু ওর এইখানটাতে এই যে দুটো 40-40 আছে, 40-40 বদলে 1/40 প্লাস 1/40 করলে আসবে 1/20, তোমার আলটিমেট 20 ওহম হবে অ্যাকচুয়ালি তুল্য রোধ, 20 ওহম। তাহলে এদিকে আছে অ্যাকচুয়ালি 20 ওহমের রোধ, এটা 20 ওহম রোধ আছে। তারপরে এদিকে যেমন ব্যাটারিটা ছিল, ব্যাটারি থাক, অসুবিধা নেই। এখানটা পাচ্ছি আমি তাহলে 20 ওহম, আর ব্যাটারিটা ছিল এখানে 112 ওহম বা 112 ভোল্টের। আর এই দিকটাতে দেখো একটা রয়েছে 100 ওহম আর ভোল্টমিটারের রোধটা বলছে 900, এটাও তো দেখো পরস্পর সমান্তরাল আছে। তাহলে ওইটার তুল্য রোধ করলে কত হবে? 900 আর 100। আমি হিসাবগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। 1/100 প্লাস 1/900 করলে কত আসবে? নিচে 900 যদি লসাগু নিই, 9 প্লাস 1 10, মানে 900/10 মানে 90 ওহম আসবে অ্যাকচুয়ালি। তাহলে এখানটা আছে 90 ওহম। তাহলে দেখো এই যে বর্তনী আমি পাচ্ছি, এই বর্তনী থেকে তো আমি বর্তনীর মধ্যে থেকে কারেন্ট পেয়ে যাব, এবং সেই কারেন্টটাই দেখো টোটালটা তো এই অ্যামিটার দিয়েই পাস করবে। তাহলে এর তুল্য রোধ কত হবে? 20, 10, 30 আর 90 মানে 120। তাহলে এর টোটাল রোধ হচ্ছে আর এর মান 120 ওহম। তিনটা যোগফল কারণে তো শ্রেণীতে আছে দেখা যাচ্ছে। তাহলে কারেন্ট কী হবে? আই সমান হয় V/R। ভি আছে 112 আর বেরিয়েছে 120, এটা হিসাব করলে যেটা হবে উত্তর 112/120 হিসাব করবে, অত অ্যাম্পিয়ার উত্তর আসবে। একটা কাজ গেল, অ্যামিটারের পার্টটা আমি পেয়ে গেলাম, অ্যামিটার বলতে কারেন্ট মাপবে, সে কারেন্টটা পেয়ে গেলাম। পরের কাজটা বলছি এখানে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে এখানটাতে ভোল্টমিটারে। মোট সাপ্লাই ছিল তোমার 112 ভোল্ট,
মোট সাপ্লাই ছিল 112 ভোল্ট, তাহলে সেটাই তো এখন এখানটা খরচা হবে, এখানটা খরচা হবে, এখানটা খরচা হবে, তিনটা জায়গাতে খরচা হবে। তাহলে আমি মোট খরচা দেখিনি, তাহলে এখানে কত ভোল্টেজ হবে সেটা পেয়ে যাবো, সমান্তরালে সুবিধা হবে। ঠিক আছে, ওখানে দেখো রয়েছে 40 আর তার তুল্য হয় 20, আর তখন আমি মোট কারেন্টটা পেয়ে গেছি এইটা 112/120। তাহলে আমি যদি মোট খরচাটা হিসাব করে এভাবে লেখা যাবে, টোটাল সাপ্লাই ছিল 112 ভোল্ট, সেটা একটা জায়গা ওখানটাতে খরচা হবে প্রথমটাতে, মানে প্রথমটা বলতে এই 40-40-এর কাজটাতে 20 ইন্টু ওই 112/120 ওখান থেকে পাস করবে, কারেন্ট টোটাল ওখান থেকে পাস করতে হবে। তাহলে এইটা ওখানটা ড্রপ হলো, প্লাস অ্যামমিটারের কাছে যেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, অ্যামমিটারের কারেন্ট হচ্ছে 112/120 ইন্টু ওখানটাতে হচ্ছে রোধ ছিল 10 ওহম, 10 প্লাস এইবার এখানটাতে ধরো ভোল্টেজ ড্রপ হবে, যেটা বেরাবে আমার, ধরো ভি ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই হিসাবটা করে তুমি এখান থেকে এই ভির মানটা পেয়ে যাবে। এই ভির মানটা হবে এদের তুল্য দুজনের ভোল্টেজ, আর সমান্তরাল আছে মানে ওই ভোল্টেজটা এও পাবে সেও পাবে, সেটা ভিন্ন ওটাই হবে ভোল্টমিটারের পার্ট। তো এই সমীকরণ থেকে তুমি ভির মানটা কষে নিবে, যেটা আসবে সেটাই হবে ভোল্টমিটারের পার্ট। খুব কনসেপচুয়াল প্রশ্ন ছিল, একটা নতুন ধরনের টাইপ প্রশ্ন, আশা করছি সবাই বুঝতে পারবে। আর নেক্সট দেখো রয়েছে যেটা অথবার প্রবলেম, প্রমাণ করে যে কোনো বহিস্থ বর্তনীতে ক্ষমতা সর্বোচ্চ হবে যদি বহিস্থ রোধ অভ্যন্তরীণ রোধের সমান হয়। এটা সেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম থেকে আসে, সে ক্যাপিটাল আর সমান হয় আর অভ্যন্তরীণ রোধ আর বহিস্থ রোধ সমান হবে, এই এরকম একটা কন্ডিশন। এটা আমরা থিওরি ক্লাসে ডিসকাস করছিলাম, থিওরি প্রশ্ন এটা। নেক্সট দেখো একটা অঙ্কের প্রশ্ন রয়েছে এখানে, 0.3 মিলিমিটার ব্যাসার্ধের একটি ফিউজ তারে 1 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হয়, যদি 1000 ওয়াট 220 ভোল্টের হিটার চালাতে হয় তাহলে ফিউজ তারের ব্যাসার্ধ কত করতে হবে। আচ্ছা, ডেফিনেটলি দেখো কারেন্টের উপর নির্ভর করবে যে ওর ব্যাসার্ধ কেমন রাখতে হবে, কারেন্ট বেড়ে গেলে ডেফিনেটলি মোটা তার দরকার। তাহলে আমি এটা বের করি যে এই বাল্ব যখন জ্বলবে তখন ওখানে কত কারেন্ট ফ্লো হবে, সেটা আমরা ফর্মুলা জানি, পি সমান হয় ভিআই, তাহলে কারেন্ট আই সমান আসবে পি/ভি। দেখো পি বলতে ক্ষমতা দেওয়া আছে 1000 ওয়াট, সো পির মান 1000, বাকি ভির মান দেখো 220 ভোল্ট, 220, তাহলে 1000/220 দেখো হিসাব করলে আসবে সামথিং 4.54 এরকম সামথিং কিছু আসবে এত অ্যাম্পিয়ার। তাহলে এত অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানোর সময় কত মোটা তার দরকার। ব্যাসার্ধের সঙ্গে সিম্পলি সরল সম্পর্কে হয়, কারেন্ট ইজ প্রপোর্শনাল উইথ আর স্কোয়ার, কারণ অ্যাকচুয়ালি ক্ষেত্রফলের সঙ্গে প্রপোর্শনাল হয়, আই ইজ প্রপোর্শনাল উইথ এ, এরিয়ার সঙ্গে প্রপোর্শনাল হয়, কিন্তু এ মানে পাই আর স্কোয়ার হবে, আর স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। তাহলে আমি যদি দুটার অনুপাত লাগাই তাহলে R1 R2 করে পেয়ে যাব। এই সম্পর্ক থেকে আমি এভাবে লিখতে পারি, দেখো I1/I2 করলে এদিকে আসবে R1 এর স্কোয়ার, এদিকে আসবে R2 স্কোয়ার, সো ফ্রম হেয়ার R2 স্কোয়ার ইকুয়ালস টু R1 স্কোয়ার ইন্টু I2/I1, এটা আসবে। এখানে মান বসাও, আগে ব্যাসার্ধ ছিল 0.3 মিলিমিটার, এসআই কাজ করি তাহলে ওটাকে 0.3কে মিটারে করে নিই 10⁻³ তার হোল স্কোয়ার ইন্টু I2 বলতে যেটা বেরিয়েছে আমার 4.54, আর আগে ছিল 1 অ্যাম্পিয়ার, এটা হিসাব করবে, যেটা আসবে সেটা আর স্কোয়ার, তাকে রুট করবে, তাহলে পেয়ে যাবে নতুন ব্যাসার্ধ। এটা কষলে দেখবে আসবে ওই নতুন ব্যাসার্ধ R2-র মান আসবে সামথিং 0.63 এত মিলিমিটার মতো আসবে কিছু। এটা নতুন ব্যাসার্ধ করতে হবে তারটার, ফিউজ তারের, নাহলে কিন্তু আদারওয়াইজ এর থেকে কম রাখলে ফিউজ তার পুড়িয়ে যাবে। সিতে দেখো রয়েছে বলছে কারশফের বিভবের সূত্রটি কোন সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ। এটা দেখো বিভবের সূত্র বলতে 2 নম্বর যে সূত্রটা আছে বিভবের সূত্রটি, যেটা হচ্ছে KVL বলা হয়, কিরচফ ভোল্টেজ ল, সেটা ডেফিনেটলি শক্তি সংরক্ষণ নীতি থেকে আসে। নেক্সট গ্যালভানোমিটার থেকে প্রবলেম রয়েছে, মিটারের সুবেদিতা আর বিভব সুবেদিতার মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করো। আচ্ছা, এই ধরনের প্রশ্ন দেখো, এটা একটু নতুন ধরনের প্রশ্ন। এখানে বলছে গ্যালভানোমিটার তড়িৎ সুবেদিতা আর বিভব সুবেদিতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। এই 16 দাগের প্রবলেমটা একটু আমি পাশের দিকটাতে করে দিচ্ছি, এটা সত্যি নতুন প্রশ্ন ছিল, এই ধরনের প্রশ্ন আগের কোনো পেজে ছিল না। এই ধরনের প্রশ্ন দেখো, যে কোনো গ্যালভানোমিটারের ক্ষেত্রে তার যদি আমি কারেন্ট সেন্সিটিভিটি দেখি আগে, তড়িৎ সুবেদিতা যেটা বলছে এখানে, তড়িৎ সুবেদিতা বাংলায় বলা হয় কারেন্ট সেন্সিটিভিটি। তড়িৎ সুবেদিতা
একে লেখা হয় সিগমা অফ সামথিং, কারেন্ট বলতে সিগমা অফ আই বলি। সিগমা আই সমান হবে কতটা ডিফ্লেকশান হচ্ছে থিটা বাই কারেন্ট, এইটা। আবার ভোল্টেজ সেন্সিটিভিটি যেটাকে বলে, বিভব সুবেদিতা, ভোল্টেজ সেন্সিটিভিটি যেটাকে বলে, সেখানে কিন্তু সিগমা অফ ভি বলতে পারি, সেটা হবে থিটা বাই ভি ভোল্টেজের উপর। আবার আমরা জেনারেল ইকুয়েশন জানি ওহমের সূত্র থেকে, ভি সমান হয় আই আর। এবার গ্যালভানোমিটার রোধকে আমরা জি দিয়ে লিখি ধরো, তাহলে এটাকে আই আর না লিখে আই জিও লিখতে পারি, অসুবিধা নেই। তাহলে এই ভির মানটা যদি আমি এই ভির জায়গায় বসিয়ে দিই, দেখো কি আসবে পাশে। এখন সিগমা অফ ভি সমান লিখা যাবে, তাহলে উপরের থিটাও থাকবে, নিচে ভির জায়গায় লিখবো আই ইন্টু জি, আই ইন্টু জি। আবার একটা বিষয় লক্ষ্য করো, এখানে এই থিটা বাই আইটাই তো ছিল উপরে কারেন্ট সেন্সিটিভিটি সিগমা অফ আই। তাহলে সিগমা অফ ভি সমান আমি কী পাচ্ছি, উপরে হচ্ছে সিগমা অফ আই বাই নিচে হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। তাহলে এটাই কিন্তু সম্পর্ক হয়ে গেল তোমার ভোল্টমিটারের বিভব সুবেদিতা আর তড়িৎ সুবেদিতার মধ্যে। সিগমা ভি সমান সিগমা আই বাই জি। হ্যাঁ, এটা একটা নতুন ধরনের প্রশ্ন, একটু একবার দেখে নিও ভালো করে ব্যাপারটা। ওর পরে দেখো গ্যালভানোমিটারের যে প্রবলেমটা দিচ্ছে, এই প্রবলেমটা আমরা আগের পেজেও করছিলাম, সে কীভাবে রেঞ্জকে ঠিক করতে হয়। হ্যাঁ, এখানে রয়েছে প্রথমে 10 ওহম রোধের গ্যালভানোমিটার, মানে জির মান 10, এত পূর্ণ বিক্ষেপ দেখায়, তাহলে গ্যালভানোমিটারকে এত পাল্লার আর এত পাল্লার ভোল্টেজ বা ভোল্টমিটার পাল্লার কীভাবে পরিণত করবে। যখন তুমি অ্যামিটার বানাবে তখন একটা শান্ট যোগ করতে হবে, তাহলে তাদের সেই তুল্য রোধের হিসাব থেকে চলে আসবে। আর যখন ওটাকে ভোল্টমিটার বানাবে তখন শ্রেণীতে একটা রোধ যোগ করতে হবে, শান্ট রোধ, সেই তখন আরের মানটা বেরাবে। তাহলে অ্যামিটার বানালে একটা রোধকে সমান্তরালে, আর ভোল্টমিটার বানাতে চাইলে ওর সঙ্গে একটা শ্রেণীতে রোধ যোগ করতে হবে। তোমার শুধু কাজ হবে ওখানে ওই সার্কিটের ওই আননোন রেজিস্ট্যান্সের মানটা বের করতে হবে। একটু চেষ্টা করো অবশ্যই, আগের যদি না পারো অসুবিধা হয় আগের পেজ, জাস্ট 9 নম্বর পেজটা একটু ফলো করো, সেখানে এই প্রবলেমটা করেছিলাম আমরা। ওর পরে রয়েছে বিনতিকোণ কাকে বলে। বিনতিকোণ কাকে বলে অত্যন্ত সহজ প্রশ্ন, এগুলো বইতে খুব সুন্দরভাবে সংজ্ঞা দেওয়া আছে। দেখো এই প্রবলেমটা আবার পড়ছে, এটা ম্যাথামেটিক্যাল প্রবলেম। ভির মান দেওয়া আছে, চৌম্বকক্ষেত্র বীর মান দেওয়া আছে, ক্রিয়াশীল বলের মানটা বের করতে হবে, বলের মান ও দিক। সিম্পলি লরেঞ্জ বলে লাগাবে, এ ভেক্টর সমান হয়, সামনে বাইরে কিউটা থাকবে, ভিতরে থাকবে ভি ক্রস অফ বি। তোমার কাজ হবে তাহলে এই যে ভি ভেক্টর দেওয়া আছে আর বি ভেক্টর দেওয়া আছে, ওদেরকে ক্রস গুণ করবে। ক্রস গুণ করে যে মানটা হয় তার সঙ্গে আধান মধ্যে ইলেকট্রনের আধান দেওয়া আছে 1.6 × 10⁻⁹, ওটাকে বাইরে গুণ করে দেবে, যেটা আসবে ওটাই হবে ক্রিয়াশীল বল। এবার তার যেহেতু মান বের করতে বলছে, তাহলে যে ভেক্টরের মান বের করার নিয়ম হয় রুট করে সব স্কোয়ার করে দেবে, মানটা পেয়ে যাবে। আর ডিরেকশান হবে, যদি দিক বের করতে বলে তাহলে ওই ভেক্টরটার একক ভেক্টর বের করে দেবে, করলে যেটা আসবে তার দিক পেয়ে যাবে। ঠিক আছে, পারবে। আর বোর ম্যাগনেটন তো অলওয়েজ আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, বোর ম্যাগনেটনের রাশিমালা, ডেফিনেটলি এটা খুব গুরুত্বপূর্ণ। হলো থিওরি প্রশ্নের মধ্যে আমরা অলরেডি করেছি, থিওরি প্রশ্নগুলো আমি আর বলছি না, এগুলো তোমরা অবশ্যই পারবে। আর নিচে ব্যতিচার শক্তি সংরক্ষণের নীতি মেনটেন করে চলে, এগুলো বইতে খুঁজবে, থিওরি প্রশ্নের মধ্যে পেয়ে যাবে। বাকি এদিকে অঙ্ক বলতে আর কি আছে, হ্যাঁ একটা অঙ্ক আছে, সিতে দেখো রয়েছে যে 3560 আমস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের একক আলো রেখা ছিদ্রের আপতিত হলো, মুখ্য চরমবিন্দুর বেদ এত হলে পর্দার দূরত্ব এত, তাহলে রেখাছিদ্রের প্রস্থ কত হবে। একক রেখাছিদ্র বলছে, মানে এটা ছিল অপবর্তনের ঘটনা। তাহলে অপবর্তনের ক্ষেত্রে রেখাছিদ্রের প্রস্থ এখানে মুখ্য চরমবিন্দু বলছে, তাহলে সেই বিটা 0 রাশিমালা হতো, মুখ্য চরমবিন্দু হলে বিটা সমান আসতো 2λd/a, এটা আসতো। এখানে দেখো অনেক কিছুর মান দেওয়া আছে, মুখ্য চরমবিন্দুর বেদ মানে বিটার মান এটা দেওয়া আছে, মিলিমিটার আছে, মিটার করে নেবে 10⁻³ দিয়ে গুণ করে, বিটার জায়গায় বসাবে। ল্যামডার মানটা দেখো এটা 3560 × 10⁻10 করে নেবে, এটা মিটারে হয়ে যাবে। প্রশ্ন বলছে তাহলে রেখাছিদ্রের প্রস্থ কত, মানে এর মানটা বের করতে হবে, এই স্মল এর মানটা বেরাবে। বাকি দেখো ডির মানও দেওয়া আছে 2 মিটার, ডির মানও দেওয়া আছে এখানে 2 মিটার, বসাবে। এই রিলেশন ফলো করলেই বসিয়ে এর মান পেয়ে যাবে একদম। এই ছিল দেখো মোটামুটি কমপ্লিট করলাম আমরা এবিটি টেস্ট পেপারের 10 নম্বর পেজের সলিউশন। আর মোটামুটি আমরা চেষ্টা করলাম এর লং প্রশ্নের দিক থেকে গাণিতিকগুলো বেশি করে, আর নিচের শর্ট প্রশ্ন টোটালটাই তার সলিউশন করে দিলাম। আশা করছি এগুলো তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুব হেল্প করবে। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, তোমাদের প্রতিটা বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর ভালোভাবে পড়াশোনা করতে থাকো। এইচএস সামনে চলে আসছে, প্লাস কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।